এগারোটা 43 নাগাদ আজ ভবানী ভবনে তিনি পৌঁছন। সই জালিয়াতি কাণ্ডে তাকে তলব করা হয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার তিনি হাজিরা দিলেন। 8.5 ঘন্টা পর সেখান থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? এই জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দুপুর 12টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং মাঝে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল একেবারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং প্রায় 8টার পরে, অর্থাৎ প্রায় 8.5 ঘন্টা কাছাকাছি 8টা 20 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানী ভবন থেকে বেরোন। এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত সিআইডি সূত্রে যে বিষয়ে জানতে পারছি যে এই যে তদন্ত, সেই তদন্তে তাদের বেশ কিছু ডেভেলপমেন্ট রয়েছে, ইতিমধ্যে হয়েছে। এবং এই যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো সিআইডি খুঁজেছে সেক্ষেত্রে সন্তোষজনক উত্তর যে সমস্ত প্রশ্নের পেয়েছে তেমনটা কিন্তু সিআইডি মনে করছেন। তারা এখনো পর্যন্ত সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর পাননি। অর্থাৎ রেজুলেশন বুক সংক্রান্ত বিষয় বা সেদিন বৈঠকে কারা কারা উপস্থিত ছিল, যে সইয়ের বিষয়টা উঠে এসছে, যে ব্লক লিডার সই হলো কি করে, এইরকম অনেকগুলো বিষয় যে সব প্রশ্নের সন্তোষজনক উত্তর তারা পায়নি বলে এখনো সিআইডি সূত্রে খবর। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আবারও তাকে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে এখনো সিআইডির তরফ থেকে নিশ্চিত করে বলা হয়নি। এবং দুপুর 12টা নাগাদ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছায় ভবানী ভবনে। 8টা 20 পর্যন্ত তিনি ভবানী ভবনে থাকেন। এবং মাঝে তুমি জানো কুণাল ঘোষ তিনি দুপুর 3:30 নাগাদ আসেন এবং কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা ইতিমধ্যে সিআইডি সূত্রে জানতে পেরেছি। এবং এই যে বিষয়, যে জায়গায় ধোঁয়াশাগুলো ছিল এই সই জালিয়াতি মামলায়, সেই জায়গায় সেই ধোঁয়াশা কাটানোর চেষ্টা করেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। বেশ ধোঁয়াশা কাটানোর চেষ্টা হয়েছে, যার জন্য মুখোমুখি বসিয়ে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু যে গুরুত্বপূর্ণ তথ্য পার্থ আমাদের দিচ্ছে যে এই যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ 8.5 ঘন্টার, এর আগে আপনারা জানেন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই দ্বিতীয় জিজ্ঞাসাবাদ পর্বেও সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর সিআইডি আধিকারিকেরা পাননি। জিজ্ঞাসাবাদ যখন আগে করা হয়েছিল তখনও একই দাবি সিআইডির তরফে করা হয়েছিল যে সমস্ত প্রশ্নের সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি। শুধু তাই নয়, আগের জিজ্ঞাসাবাদ পর্বে বেশ কয়েকবার মেজাজ পর্যন্ত হারিয়েছিলেন। তারপরে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এই দীর্ঘ জিজ্ঞাসাবাদেও সব প্রশ্নের সন্তোষজনক উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি বলে সিআইডি তরফে দাবি করা হচ্ছে। তার মানে পার্থ, আবারও কি তলব করবে সিআইডি? পার্থর কথা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, ফলে এইখানে প্রশ্ন হচ্ছে যে এরপরে সিআইডি তাহলে কি করতে চলেছে। তার কারণ সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি বলে সিআইডি তরফে দাবি করা হচ্ছে। পার্থ, না ঠিক আছে, দেখো ইতিমধ্যে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। কারণ তবে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু সমস্ত প্রশ্নের তারা সদুত্তর পাননি, তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও ডাকা একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায়। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো নতুন করে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা সেটা সিআইডির তরফ থেকে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে বলা হয়নি। তবে এটা সিআইডির তরফ থেকে বলা হয়েছে এবং জানা যাচ্ছে সিআইডি সূত্র মারফত যে সমস্ত যে প্রশ্নগুলো করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সই জালিয়াতি মামলায়, এমনকি কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সিআইডির দাবি তারা সমস্ত প্রশ্নের এখনো পর্যন্ত সন্তোষজনক উত্তর পায়নি, ধোঁয়াশা কাটানোর চেষ্টা করে। তবে বেশ কিছু জায়গায় ডেভেলপমেন্ট তাদের কাছে হয়েছে, এটাও একটা সিআইডি সূত্রে খবর। কিন্তু সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো তারা মেলাতে চেয়েছিলেন সেই সন্তোষজনক উত্তর সেটা পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তেমনটাই সিআইডির তরফ থেকে সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে। একদম, অর্থাৎ সিআইডি যেটা দাবি করছে যে সেই যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে কুণাল ঘোষের সঙ্গে যে মুখোমুখি বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই বক্তব্য কুণাল ঘোষের গলাতেই পাওয়া গেছে। কুণাল ঘোষ তিনি নিজে বেরিয়ে কথা বলেছেন। কি বলেছেন তিনি? আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, তো হয়ে গেল। মুখোমুখি বসিয়েছিল আপনাকে? হ্যাঁ হয়েছে। আমি বেরোবো, আরে বেরোবো, কি আসছে? আরে
উইকনেস হিসাবে ডেকেছিল, আমি কোঅপারেট করেছি, আমি তো কোনো অন্যায় করিনি, বলে আমি কোঅপারেট করেছি, দ্যাটস অল। অনিলদা, এইবারে তাহলে সিআইডি কি করতে পারে? প্রথম ফেজ অফ ইন্টারোগেশন, সেখানেও সব প্রশ্নের সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেননি বলে দ্বিতীয়বার ইন্টারোগেশন হলো, জিজ্ঞাসাবাদ হলো, সেখানেও সব প্রশ্নের সদুত্তর সিআইডি পেল না। এবার কি করতে পারে সিআইডি? দেখুন, এই রাজনৈতিক কচকচি আমি শুনলাম অনেক কিছু। আমার একটা জিনিস মনে হলো, প্রথমে একটু বলে নিই যে এখন যদি টিভিতে অ্যানিম্যাল প্ল্যানেট খোঁজো না, তুমি গিরগিটি দেখতে পাবে না, কেন গিরগিটি ন্যাচারাল ক্ষমতা নিজেকে বাঁচাবার জন্য। এদেরকে দেখে মানে আমার এখন বার্নার্ড শর একটা কথা মনে পড়ছে, পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ দি স্কাউন্ড্রেলস। মাননীয় রবীন্দ্রবাবু যেটা বললেন, এরা জিতেছেন তৃণমূলের টিকিটে, মমতা ব্যানার্জির আশীর্বাদে, তখন অনেক নেতৃত্ব মেনে নিয়েছেন, জিতে আজকে যদি রেজাল্ট ঈশ্বর না করুন অন্য হতো, হয়নি আমাদের ভাগ্য, যারা আজকে আরেকটা দি গ্রেট ক্যালকাটা কিলিং কিংবা শামশেরগঞ্জ অনেকগুলো হতো, শামশেরগঞ্জ হয়নি, রক্ষে হয়েছে। কিন্তু কথা হচ্ছে তাহলে এরাই আগে সবাই আগে হাওয়াই চটিটাকে মাথায় করার জন্য দৌড়তো। এই যে লোকগুলো, এই কুণালবাবুর অনেক করে আমি সমর্থন করে ডাকেন, এই কথাটা আমি আজকে সমর্থন করছি, জিতেছেন এখানে কিন্তু ওইটা করছেন। আর এই যে কনফ্রন্টেশন, ইনি তো এই যে হঠাৎ নবাব নাম করতে ইচ্ছে করে, এত ইরিটেশন হয় নাম করলে, মানে হঠাৎ নবাব হয়ে নিজেকে আকাশে ভাসছিলেন, মানুষ ওনাকে নামিয়ে দিয়েছে, কিন্তু সেটাও উনি মানছেন না। এখন কোনো কথা সত্যি বলবেন না, এবং এটা বরাবরই অ্যারোগেন্সিটা রয়েছে। আজকে যার জন্যে সিআইডি কী করেছেন, আগে দুজনকে সেগ্রিগেট করে জিজ্ঞাসা করেছেন, এবার কনফ্রন্টেশন করিয়েছেন। যদি সঠিক উত্তর বা সদর্থক উত্তর না পান, তাহলে আবার জিজ্ঞাসা করবেন, কারণ এই করতে করতেই আপনার আস্তে আস্তে জিনিসটা বেরোবে। কারণ এরা তো হোয়াইট কালার মানে ক্রিমিনাল, এই যেগুলো করেছে। এখন অরিজিনাল রিজলিউশনটা কে সই করেছে সেটা তো স্বীকার করতে হবে, সেটা তো নিশ্চয়ই স্বীকার করবে না। এখনই উনি গিয়ে লয়ারের সঙ্গে বুদ্ধি নেবেন, কতটা বলবো না সেইভাবে বলবে। ওরাও তো সিআইডিতে এখন এইভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে বেরোবে, না বেরোলে তার দেখা যাক কী হয়। নিশ্চয়ই আবার করতে পারবে, স্যাটিসফাইড না হলে, পুলিশের তো অধিকার আছেই। না, একটা বার্নার্ড শয়ের কোটেশন বলছিলেন অনিল জানা, আমার আরেকটা কোটেশন মনে পড়ে গেল, সেটাও কিন্তু রাজনীতিতে প্রচুর প্রচলিত, সেটা হচ্ছে পলিটিক্স ফাইন্ড স্ট্রেঞ্জ বেডফেলোজ, মানে কে কখন কার সঙ্গে থাকবে এটা কিন্তু রাজনীতি চর্চার মধ্যে বারে বারে উঠে আসে। কিন্তু এই সই জালিয়াতির প্রসঙ্গে আমি শান্তন বসুর কাছে আসতে চাইবো। একটা সই জালিয়াতি, আমি বলছি আদৌ কি গোটা ঘটনাটা এরকম একটা জায়গায়, এই জটিলতা দিকে জায়গায় যাওয়ার শান্তনদা কোনো আমি বলছি মানে কাঙ্ক্ষিত ছিল? 80 জন যেখানে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন সর্বসম্মতিক্রমে, ইনি হচ্ছেন আমাদের বিরোধী দলনেতা, ইনি উপদলনেতা, ইনি হচ্ছেন মুখ্য সচেতক, এই নিয়ে স্পিকারের কাছে চিঠি পাঠাবেন, স্পিকার সেটাকে বিবেচনা করবেন। এই গোটা বিষয়টাকে এই রকম একটা জটিলতা জায়গায় নিয়ে যাওয়ার আদৌ কি কোনো প্রয়োজন ছিল? আমি আপনার প্রশ্নের উত্তরটা 1 মিনিট পরে দিচ্ছি, কারণ এর আগে আমাদের রবীন্দ্রনাথ বাবু এবং বিশ্বনাথ বাবু অনেকগুলো বিষয় তুলেছেন। আমার মনে হয় সে ক্ষেত্রে আমাদের একটু বলা দরকার। এই যে বারবার বিশ্বনাথ দা বা বাকিরা বলেন যে বামপন্থীদের সময়, সিপিএমের সময় এটা করেনি সেটা করেনি, 1996 সালের লোকসভা ভোটে কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম ভোটে লড়ে পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত 35 কি 34টা আসন জিতেছিল। সবকটা এমপি গিয়ে পার্লামেন্টে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সেখানে সরকার তৈরি করেছিল, দেবেগৌড়াকে, পরে ইন্দ্র কুমার গুজরালকে প্রধানমন্ত্রী করেছিল। শুধু তাই নয়, 2004 সালে কংগ্রেসের বিরুদ্ধে এই বামপন্থীরা ভোটে লড়েছিল পশ্চিমবঙ্গে। 2004-এর পরে ডক্টর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী সমর্থন দিয়েছিল। অস্বীকার করলে চলবে না, এটা তো ফ্যাক্ট। 99-98 সালে কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়ে কংগ্রেসের সঙ্গে ব্লকে উপস্থিত হয়েছিল। ওটা তো পার্টি ডিসিশন ছিল, কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল ডিসিশন নয়। এটা তাহলে ধোয়া তুলসী পাতা, তাহলে পার্টি ডিসিশন নিয়েছে, সেই পার্টিটাই তো করাপ্ট পার্টি। একটা পার্টি যেভাবে ডাইরেক্ট করেছে সেইভাবে ব্যক্তি যদি তুমি পার্টিকে দোষারোপ করতে পারো, তুমি পার্টিকে দোষারোপ করতে পারো, তাহলে কখনো বলতে পারেন না যে আজকের মতন আয়রাম গয়রাম হয়নি। আয়রাম গয়রাম না, সিপিএম দলটাই তো সেখানে করেছিল। তুমি পার্টিকে গালাগালি করো, দলটাই সেখানে পার্টিকে গালাগালি করো, ফর্মুলা ছিল। বিশ্বনাথ দা, পার্টিকে গালাগালি করার অধিকার আছে তোমার। আপনি খেয়াল করবেন, ওদের ফর্মুলা ছিল যে আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে লড়বো, কেরালায় কংগ্রেসের সঙ্গে লড়বো, দিল্লিতে একসঙ্গে সরকার তৈরি করবো। আমি আবারও আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে যে প্রতিবেদন রাখবো, বৃহস্পতিবার আমরা দেখেছিলাম
আসবো সব প্রত্যেকের কাছে আসবো। তবে দেখুন, বৃহস্পতিবার অর্থাৎ এর আগে 11 তারিখ যা দেখেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টা জেরা করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকে 8.5 ঘন্টা পর তিনি বেরোন। আর তারপরে অর্থাৎ একই দিনে আজকে কুণাল ঘোষকেও ভবানী ভবনে ডাকা হয়েছে এবং দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিবেদন রাখবো, তারপর আলোচনায় আসছে। পুরনো নতুন, কয়েক দশকের সাংসদ হোক কিংবা প্রথমবারের সাংসদ, একে একে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন। সই ঘিরেই এখন যত রাজনৈতিক রোমাঞ্চ। একদিকে বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে বিধ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের বিদ্রোহীদের চিঠিতে সইয়ের সংখ্যা যত বাড়ছে ততই চওড়া হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের হাসি, আর কালীঘাটে ঘনাচ্ছে অন্ধকার। দাদা, কালকে আপনার অমিত শাহের সাথে দেখা হয়েছে, কেমন ছিল সেই দেখা? কতটা ফলপ্রসূ হয়েছে, কতটা পজিটিভ দেখা? হ্যাঁ, ভাবছিলাম 10 মিনিট হবে, 30 মিনিটে শেষ হবে, 7 মিনিট পরে আবার চাইলো, 70 মিনিট পরে শেষ হলো। বাংলায় একটা প্রবাদ আছে, পতির পুণ্যে সতীর পুণ্য। এখন পতি গেছেন বিজেপিতে। নয়নাদি আমার অন্যতম প্রিয় বৌদি। নয়নাদির সঙ্গে আমার কথা হয়েছিল,